আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিনিয়র অফিসার এবং অফিসার এই দুইটা সার্কুলার চলছে বর্তমানে। সাথে অফিসার ক্যাশও খুব দ্রুত চলে আসবে, তাহলে সবগুলোই মূলত একই ক্যাটাগরিতে আপনার চয়েস লিস্ট দিবেন। আমি এর আগে সিনিয়র অফিসার নিয়ে একটা লেকচার করেছি, ওইখানে একটু ডিটেলস বলেছি। আজকে দুইটার কম্বিনেশন মিলে আপনাদেরকে বুঝিয়ে দেব আসলে কেন চয়েসটা কিভাবে দিতে হবে। এটা গেল। এখন আপনারা যখন আবেদন করবেন আপনাদের রেজাল্ট কিন্তু খুব বেশি লাগে না, আপনার রেজাল্ট কোনো ফ্যাক্টর না। আপনার রেজাল্ট যদি এসএসসিতে মানে অনার্স লেভেলে নর্মালি খারাপ হয়ে থাকে স্টুডেন্টদের রেজাল্ট, আপনার যদি 2.25-এর বেশি পান তাহলেই আপনি এনাফ, দরকার নেই 2.5 পেলেও যথেষ্ট। আপনি ফার্স্ট ক্লাস জব পেয়ে যাবেন, সেটা বাংলাদেশ ব্যাংক হোক অথবা সিনিয়র অফিসার হোক। সেটা টোটাল আপনার সিনিয়র অফিসারের জন্য 2টা ফার্স্ট ক্লাস লাগবে, অফিসারের জন্য একটা ফার্স্ট ক্লাস লাগবে। একটা ফার্স্ট ক্লাস করা খুব জটিল কিছু না, এসএসসি এবং এইচএসসি 3 পেলেই কিন্তু আপনার ফার্স্ট ক্লাস হচ্ছে। একটা এসএসসি এইচএসসি দুইটাতে 3 পেলে ফার্স্ট ক্লাস হয়ে যাচ্ছে। তাহলে আপনার 2টা ফার্স্ট ক্লাস তো এসএসসি এবং এইচএসসিতে গেল। অনার্স মাস্টার্সে আপনি 2.25-এর বেশি যা পাবেন তাতে আপনি কোয়ালিফাইড। তার মানে রেজাল্ট নিয়ে আমাদের খুব বেশি টেনশন করার দরকার নেই। এটা গেল। আপনারা আর কি ভুল করেন? আপনারা ভুল করেন আপনাদের ছবিতে। ছবি যখন আপনি দিবেন, ছবিতে এখানে বলা আছে আপনার ছবিটার সাইজ হবে 600x600। এটা আপনারা এগুলো কিন্তু কিভাবে রিসাইজ করতে হয় ছবি, সেটা নিয়ে আমি একটা লেকচার তৈরি করব। আপনারা মনের মতো করে ছবি করতে পারবেন, দোকানে যাওয়ার দরকার নেই। স্বাক্ষর থাকবে আপনার 300x80 পিক্সেলে এবং ফাইল সাইজ হবে 60 KB। সাদা ব্যাকগ্রাউন্ড না নেন তাহলে কিন্তু আপনার ছবিটা অ্যাকসেপ্ট হবে না। আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন। চুল খোলা রাখবেন, মুখটা খোলা রাখবেন এবং কানের উপর কোনো আবরণ রাখবেন না, কানটা খোলা রাখবেন যারা মহিলারা হিজাব পরেন তার। সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তার মানে আপনার একটা ফ্যাক্ট হচ্ছে আপনার ছবিটা হয়তো ফর্মাল, আপনি টাই পরে সুন্দর করে একটা ফর্মাল ড্রেসের ছবি তুলেন, আপনি ইনফর্মাল ছবি তোলার দরকার নেই। আপনি আপনার যে ছবিটা ব্যাংকে দিবেন একবার, সেটা কিন্তু একবারে ফিক্সড হয়ে যাবে, এটা চেঞ্জ করা আরও বেশি ঝামেলা। সুতরাং ঝামেলায় তো দেওয়ার দরকার নেই। বাংলাদেশ ব্যাংকে গিয়ে আবেদন করতে হয়, আবেদন করার পরে ছবি দিতে হয়, তারপরে স্টেপ বাই স্টেপ সেটা হয়ে থাকে। তাহলে ছবি আপনার ধরেন দাড়ি আছে, আপনার আমার মতো এরকম দাড়ি থাকতে পারে, তাই না? তাহলে একটা ছবি তোলার খাতিরেও আপনি দাড়িটা শেপ করে একদম ফর্মাল, ধরেন ভাইবা বোর্ডে আপনার যেভাবে যাবেন সেভাবে আপনি একটা ছবি তুলবেন। একটা ছবি যদি তুলে ফেলেন এটা দিয়ে কয়েক বছর কিন্তু অনায়াসে পার হয়ে যাবে। ইভেন আপনার যদিও বলা থাকে সাম্প্রতিক ছবি, তারপরেও আপনারা এই ছবি দিয়ে কয়েক বছর পার হয়ে যাবে, আপনার চাকরির জীবনে আর কোনো ছবি তোলা লাগবে না। এটা গেল। এই কষ্টটা করেন, শুধু হুট করে একটা ছবি তুলে ফেললাম, একটা মোবাইল দিয়ে তুলে ফেললাম, এই সেটা আপনার স্টুডিওতে যান, সুন্দর করে তুলেন, একটা প্রফেশনাল ছবি তুলেন যেটা দিয়ে আপনি অন্য চাকরি প্লাস ব্যাংকেও দিতে পারবেন। এবং স্টুডিওকে বলে দেন ভাই আমার এই ছবিটা আপনি মেইলে পাঠিয়ে দেন, তাহলে ওরা দেখবেন আপনাকে একটা সফট কপি দিয়ে দিবে। ওই সফট কপিটা আপনি রেখে দিবেন, গুগল ড্রাইভে সবসময় থাকবে। আপনারা আরেকটা কি সাংঘাতিক ভুল করেন সেটা বলি, সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে। এটা নিয়ে খুব বেশি আপনাদের প্রবলেম হয়। সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে টেলিটকের মতো করে আপনি আজকে আবেদন করলেন, শেষ দিন আবেদন করলেন, তো আপনার 72 ঘন্টার মধ্যে 3 দিনের মধ্যে টাকা দিলেই এটা হয়ে যাবে। ব্যাংকে কিন্তু এটা না। ব্যাংকে আপনাকে এখানে বলা আছে সিনিয়র অফিসার যেটা, সেটা বলছে প্রার্থীর বয়সসীমা 18/11/2024 সর্বনিম্ন 21 এবং 32 বছর। এটা ঠিক আছে। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদান, তার মানে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদান দুইটা কিন্তু একই কথায়, একই দিনে আপনার একই সময়ের মধ্যে শেষ করতে হবে। একই সময় বলতে কি, যে এই সময়টার মধ্যে যেমন 30/1/2025 এই জানুয়ারির 30 তারিখের মধ্যে আপনার কি করতে হবে, আবেদনটা করতে হবে এবং সাথে করে আপনার পেমেন্ট কিন্তু করে ফেলতে হবে। আপনি যখন রকেটের মাধ্যমে পেমেন্টটা করবেন, পেমেন্ট করার পরে এটা আবার ভেরিফাই করতে হয়। আপনাকে ভেরিফাই করার জন্য তারা কিছু সময় দিছে, সেটা হচ্ছে 5/2/2025 পর্যন্ত। আপনারা এই ভুলটা করবেন না যে আমি আজকে আবেদন করলাম, 30 তারিখে আবেদন করলাম, তাহলে 30 তারিখে আবেদন করার পরে আমি 3 দিন পরে আবার পেমেন্ট করবো, সেটা পাবেন না। 30 তারিখে আবেদন এবং 30 তারিখের মধ্যে আপনার পেমেন্টটা শেষ করতে হবে। আপনি যদি আবেদন করেন, ধরেন 20 তারিখে একটা আবেদন করলেন, ঠিক আছে, তাহলে পেমেন্ট যদি আপনি গিয়ে 30 তারিখে করেন তাও করা যাবে, কিন্তু 30 তারিখ পার হওয়া যাবে না। এটা কিন্তু এমন না যে আপনি আবেদন করছেন আজকে 3 দিনের মধ্যেই পেমেন্ট করতে হবে, তা না। আপনি যখনই আবেদন করেন ওই 30 তারিখের মধ্যে আপনি পেমেন্ট করবেন। সবচেয়ে বড় কথা, আপনি পেমেন্ট ঝুলে রাখার দরকার নেই, যত দ্রুত পারি এগুলো শেষ করে ফেলবো। এটা গেল।
তো এটা শেষ করার পরে যে আপনার ট্র্যাকিং নাম্বারটা পরে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনার আবার এটা ভেরিফাই করতে হয় ওয়েবসাইটে গিয়ে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করার পরে আপনার কাজ শেষ হবে, তার আগে কিন্তু না। আপনি যদি মধ্যে ভেরিফাই না করেন, আপনি পেমেন্ট করে, অনেকে পেমেন্ট করে বসে থাকেন কিন্তু ভেরিফাই করেন না, আপনারা কিন্তু অ্যাডমিট পাবেন না। এটা অনেকেই করে। আবার অনেকেই আবেদন ডেট শেষ হয়েছে আজকে, তারা 3 দিন পরে বলে ভাই আবেদন তো আজকে ডেট শেষ হয়েছে, আমি তো আবেদন করতে পারছি, টাকা পেমেন্ট করতে পারছি না। কেন? আবেদনের ডেট শেষ 30 তারিখ, 30 তারিখের মধ্যেই পেমেন্ট শেষ, আপনি গিয়ে 31 তারিখে গিয়ে আর পেমেন্ট করতে পারবেন না। ক্লিয়ার? এটা কিন্তু খুবই সাবধান। হ্যাঁ, আর প্লাস হচ্ছে আপনার যে ভিতরে যে তথ্যগুলো থাকবে সাবধানে দিবেন। এই সিভি দিলে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার পরে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে তখন যাচাই বাছাই করতে হয়। সিভি আইডেন্টিফিকেশন মাঝখানে একটা যে হাইপেন থাকে, এটা কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে? হাইপেনটা কিন্তু আইডেন্টিফিকেশন নাম্বার। এর যে প্রথম অংশটা থাকে ধরুন 2555 ... এরকম, তো এই অংশটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে জবের টাকা দেব। এটার পরবর্তী এটা লাগবে না। হ্যাঁ, তো সিভি নাম্বারটা আপনারা একটা নোটে লিখে রাখবেন। আপনার এটা করার পরে যে ট্র্যাকিং পেজটা বেরোবে, পেমেন্ট ভেরিফাই করার পরে ট্র্যাকিং পেজটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা প্রিন্ট করে রেখে দিবেন। এটা কিন্তু পরবর্তীতে আর কখনো পাবেন না। আপনার অ্যাডমিট কার্ড আপনি একটা আপনাদের মেসেজ আসবে, আগে মেসেজ আসতো না, এখন মেসেজ আসে। আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে পরীক্ষার 1-2 দিন আগে আবার অ্যাডমিট কার্ড ছাড়বে, কিন্তু ট্র্যাকিং পেজটা কিন্তু ছাড়বে না। আপনি কি চয়েস দিয়েছিলেন, এই চয়েস লিস্টটা কিন্তু আর আপনি কখনোই খুঁজে পাবেন না। আপনার ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে আপনার প্রথম চয়েস কী ছিল, ঠিক আছে? তখন কিন্তু আপনি চয়েস খুঁজে পাবেন না। অথবা আপনার প্রথম চয়েস যে ব্যাংক, সেই ব্যাংক নিয়ে আপনাকে ভাইবা বোর্ডে বেশি বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে। সুতরাং চয়েসটা জানা জরুরি। আচ্ছা, এবার আমরা কিছু চয়েসের ক্ষেত্রে অফিসার জেনারেল নিয়ে কথা বলি, যেহেতু সিনিয়র অফিসার নিয়ে এর আগের লেকচারে কথা বলেছি বেশি। এখানে সোনালী ব্যাংক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ডেভেলপমেন্ট ব্যাংক, বিকেবি, হাউস বিল্ডিং, পিকেবি, কেবি, আইসিবি। সিম্পলি আপনারা কেউ যদি মনে করেন যে আমি কাজ একটু কম করব, সোনালী ব্যাংকে কাজ একটু বেশি, সোনালী ব্যাংকের নাম একটু বেশি, এটা গেল। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহীদের জন্য, ব্যাংকের ব্যবস্থাপনা কৃষি ব্যাংকের মতোই, ঠিক আছে? তাহলে বিকেবি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এখন বিকেবির যেহেতু শাখা নেই উত্তরবঙ্গে, তো আপনারা যারা উত্তরবঙ্গে আছেন তারা বিকেবিকে পিছনে দিবেন, যারা উত্তরবঙ্গে আছেন তারা রাজশাহী কৃষি উন্নয়নকে আগে দিবেন, এবং অন্যান্য এরিয়ার যারা তারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পরে দিবেন। কারণ আপনার বাড়ি যেখানেই হোক, আপনার পোস্টিং কিন্তু রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ওইসব জায়গায় দিয়ে দিবে, ঠিক আছে? এটা গেল। এই দুইটা বাদে বাকি যেগুলো আছে তাদের মধ্যে আমি দেখাচ্ছি। হাউস বিল্ডিংয়ে 25টা আছে, পিকেবিতে 5টা, কর্মসংস্থান ব্যাংক এবং আইসিবি একটা আছে। আইসিবিকে ফার্স্ট চয়েস দিয়ে দেন, এমনি থাকলো, একজন পাবে চাকরি, গেল এটা। তার মানে আমাদের আইসিবির কাজ শেষ, একটা পোস্ট আপনার ফার্স্ট চয়েস দিয়ে দিলেন। এর মধ্যে এখানে যেটা আছে তার মধ্যে আমরা চিন্তা করব যে ফাঁকিবাজি চিন্তা করবো না। কেউ বলে যে ফাঁকি দেওয়ার জন্য ব্যাংকে, ফাঁকিবাজির জন্য আমরা ব্যাংকে আসবো না, ঠিক আছে? কোনো ব্যাংকে কাজ কম নেই, এটা না। তাহলে হাউস বিল্ডিং ফিনান্স, এটাতে 25টা আছে। আপনি একটু নির্ভর লাইফ চাইলে, যদি মনে করেন নির্ভর লাইফ, তাহলে আপনি সেকেন্ড চয়েসে হাউস বিল্ডিং ফিনান্সকে দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সোনালী ব্যাংকের মতো একটা নাম লাগবে, সবাই মুখে মুখে বলবে এই ছেলে সোনালী ব্যাংকের অফিসার, ঠিক আছে? এরকম যদি একটা লাগে, অথবা যত ফ্যাসিলিটি বলুন, যত অর্থ মন্ত্রণালয়ের সাথে যে ডিলগুলো, এগুলো সোনালী ব্যাংক করে থাকে। হাউস বিল্ডিং ওরা কিন্তু পরে সোনালী ব্যাংকে ফলো করে, মানে নর্মালি আর কি, সবসময় বলবো না, অনেক সময় জনতা, রূপালী ওরা আগে থেকে ফ্যাসিলিটি দিক দিয়ে। তো হাউস বিল্ডিং ওরা কিন্তু আপনার লিডিং কোনো কিছু না, বাণিজ্যিক ব্যাংকও না ওরা, ঠিক আছে? ফিনান্সিয়াল প্রতিষ্ঠান। তো আপনি যদি মনে করেন কাজ একটু কম করব, ঠিক আছে, তাহলে অথবা একটু জেলা শহরগুলোতে থাকবো, তাহলে আপনি হাউস বিল্ডিং দিতে পারেন। যদি আপনার এলাকায় থাকার ইচ্ছা থাকে, আশেপাশে থাকার ইচ্ছা থাকে, সারা জীবন আপনার এলাকা কেন্দ্রিক ঘুরে ঘুরে করে ফেলবেন, তাহলে হাউস বিল্ডিংকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ এখানে আপনার তাদের ব্রাঞ্চ কম আছে। তাহলে আপনি যদি একটু ওই যেটা বললাম একটু শহরকেন্দ্রিক লাইফ এবং একটু নির্ভর লাইফ চাইলে হাউস বিল্ডিংকে দেন। সাথে আরেকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, আপনি কিন্তু সারা জীবন হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন কি এটা মানুষকে বলতে হবে যে আমি হাউস বিল্ডিং, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এরকম। এটা গেল। তা আপনি আইসিবিকে 1 দিলেন, এটা 2 দিলেন। এখন যারা মনে করেন যে না আমি ব্যাংকের জবটাই করব, ঠিক আছে, তারা হাউস বিল্ডিং আইসিবিকে 1 দিয়ে তারা সোনালী ব্যাংকে 2 দিবেন, গেল। বিডিবিএল, পিকেবি, এর মধ্যে বিডিবিএলটা তাদের
সুন্দর সুন্দর বিল্ডিংয়ে তাদের প্রতিষ্ঠানগুলো হয়, তাদের শাখা কম। নিচু লেভেলে আপনারা দ্রুত প্রমোশন পাবেন, অফিসার থেকে সিনিয়র অফিসার, সিনিয়র থেকে প্রিন্সিপাল অফিসার, দ্রুত প্রমোশন পেয়ে যাবেন। তাহলে বিডিবিএল ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করে এবং সেই নামের কথা বললাম, সে নামের কথা চিন্তা করে। অনেকে বলে যে নাম দিয়ে কী হবে, এত কষ্ট করে বেশি বেশি পরিশ্রম। আবার অনেকে বলে যে এমন একটা চাকরি করি যে সবাই ভালো মতো বুঝেও না আমি কী চাকরি করি। সেইটা যদি থাকে তাহলে বিডিবিএলকে দিয়েন না চয়েসে শুরুতে, বিডিবিএলকে পরে দেন। তাহলে এই বিডিবিএল আর আমার হচ্ছে সোনালী, এই দুইটার মধ্যে আপনি কোনটা দিবেন এটা আপনার চয়েস। এটা গেল। তার মানে এবার আমার হাতে রইল এইগুলা। না এটা হচ্ছে এটাও মানে ব্যাপারটা এরকম যে আসলে এরা দুজনে হাড্ডাহাড্ডি লড়াই, সোনালী ব্যাংক, বিডিবিএল আর হাউস বিল্ডিং। সোনালী ব্যাংকে জব করবো, বাণিজ্যিক ব্যাংকে জব করবো, সোনালী ব্যাংকে দিয়ে দেন টপে। একটু কম কাজ করতে চাইবো, গ্যাঞ্জাম টেঞ্জাম ভালো লাগে না, একটু সোনালী ব্যাংকে অনেক কাস্টমার এসে আপনার সোনালী ব্যাংকে পরে দিয়ে হাউস বিল্ডিং আর বিডিবিএল এই দুটোকে উপরে তুলে দেন, সোনালী ব্যাংকে তারপরে দেন। আপনার মনে হয় যে আমি সোনালী ব্যাংকে জব করব, সোনালী ব্যাংকের একটা গ্ল্যামার আছে, সবার নাম মুখে মুখে থাকে, আপনি সোনালী ব্যাংকে টপে দিয়ে দিন, তারপরে বিডিবিএল আর হাউস বিল্ডিং তাদের যে কোনো একটাকে দিয়ে দিন। ক্লিয়ার? এটা গেল। এবার আমরা আসবো এখান থেকে পিকেবি, বিকেবি। এবার পিকেবি বিকেবির মধ্যে আপনি বিকেবিকে আগে দেবেন, ঠিক আছে? এবার নেক্সট স্টেপ আসলো কোনটা, যে বিকেবি। বিকেবির পরে, কারণ বিকেবিতে প্রচুর শাখা আছে, বিকেবির প্রমোশন ভালো, ঠিক আছে? আর বাংলাদেশ কৃষি ব্যাংকে সবাই চিনে ভালো করে, সরকারি প্রতিষ্ঠান সেটা। বিকেবির পরবর্তীতে আপনারা দিবেন হচ্ছে পিকেবি, ঠিক আছে? এবার বিকেবি এবং রাকাবের কথা তো আগে বললাম যে কারা দিবেন, কোন এলাকার, সেটার প্রেক্ষিতে আপনি ধরে নেন রাষ্ট্রীয় এলাকার না, তাহলে আপনি বিকেবির পরে পিকেবি দিবেন। এবার পিকেবির পরে আপনার হাতে থাকতেছে কোনটা, কর্মসংস্থান ব্যাংক আর হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এখন আপনার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো এটা একটা সমস্যা, তাই না? আপনি এলাকার মানুষ, আপনাকে যদি সে উত্তরবঙ্গে দিয়ে দেয়, কেন চাকরি পেয়ে গেছেন, আপনার কিছু করার নাই, এখানে চয়েস লিস্ট না দেওয়ার সুযোগ নাই ব্যাংকে, এটাই সমস্যা। আপনি চাইলেও কিন্তু না দিয়ে পারবেন, আপনাকে দিতেই হবে। এখন আপনি ধরেন দেখেন ওদের পোস্ট আছে 120টা, এখন আপনি যদি সেই কুড়িগ্রাম পঞ্চগড়ে গিয়ে জব করেন, একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন, ঠিক আছে? এটা একটা বিষয়। যদি আপনি অন্য এলাকার হয়ে থাকেন, যে আপনি হয়তো সিলেটের কেউ আপনাকে ওইদিকে দিবে, এটা আপনার জন্য একটা কঠিন একটা ব্যাপার, স্বাভাবিক। আর যারা এর আগে জব করেছে তাদের এক্সপিরিয়েন্স সেম, আসার সুযোগ থাকে না, তখন এখান থেকে আবার অন্যান্য পরীক্ষা দিয়ে পরে আবার আসতে হবে সেটা। আর কর্মসংস্থান ব্যাংকের 23টা আছে। কর্মসংস্থান ব্যাংক ওরা তো নন শিডিউল ব্যাংক, ঠিক আছে? তো কর্মসংস্থান ব্যাংকে আমি পিছনে রাখবো, ঠিক আছে? এখন আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটাকে আগে দিয়ে তারপর কর্মসংস্থান ব্যাংকটাকে দেন, ঠিক আছে? যদি মনে হয় যে আমি উত্তরবঙ্গে জব করতে পারবো, তাহলে রাজশাহী কৃষি উন্নয়ন আগে দিয়ে সবার লাস্টে কর্মসংস্থান ব্যাংকে দিবেন। ক্লিয়ার? তো আমার অবজারভেশনে আমি তাহলে ফাইনালি বলি, আপনারা দিবেন হচ্ছে আইসিবি, তারপর হচ্ছে যে সোনালী, বিডিবিএল, হাউস বিল্ডিং। এর মধ্যে থেকে আমি তাহলে দিতাম কি, আমি দিতাম হচ্ছে গিয়ে আইসিবি, তারপর আমি দিতাম সোনালী, তারপর দিতাম হাউস বিল্ডিং, তারপর বিডিবিএল। এটা থাকতো আমার পার্সোনাল। তারপর দিতাম বিকেবি, তারপর পিকেবি, তারপর দিতাম হচ্ছে আপনার রাকুব, তারপর দিতাম কেবি। শেষ। এটা একটু মেনে চলেন, আপনাদের জন্য ভালো হবে। একদিন ভাইকে ধন্যবাদ দিবেন, অন্য কারো কথা কান দিবেন না যে ওইখানে যাব কম, ঠিক না? এই এসও নিয়ে কথা বলছি, সেম কথা। আপনারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রায়োরিটি দিবেন। এখানে হাউস বিল্ডিং আছে 15টা, তা হাউস বিল্ডিং আর হচ্ছে বিডিবিএল এরা দুজনই সেম ক্যাটাগরি, সেই হিসাবে আপনারা ওদেরকে টপে রাখবেন, ঠিক আছে? সোনালী ব্যাংক, পিএলসি, আপনি যদি চান যে সবচেয়ে বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে জব করবেন, তাহলে সোনালী ব্যাংক, পিএলসিকে সবার আগে, আর আইসিবি সবার আগে, আইসিবির পরে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের পরে হাউস বিল্ডিং, বিডিবিএল। ক্লিয়ার? তারপরে দিবেন অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক দেওয়ার পরে পরবর্তীতে আপনি বিকেবি দেন, বিকেবি দেওয়ার পরে দিবেন পিকেবি।
পিকেবি দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক দেওয়ার পরে ওই যে আপনার ওই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওই যে ডিস্টেন্সের কথা বললাম, তারপর কিছু করার নেই, আপনার এখানে অনেকগুলো সিট আছে, প্লাস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনার ডিস্টেন্স। কিন্তু আনসারে বিডিবি ব্যাংকে জব করে মজা নাও পেতে পারেন, সুতরাং আপনি তো এই জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আগে দিবেন, তারপরে দিবেন আনসার, তারপরে দিবেন কর্মসংস্থান ব্যাংক। ঠিক আছে, ফাইনালি আবার বলি তাহলে, আপনারা হচ্ছে গিয়ে আইসিবিকে টপে দিলেন একটা বিষয়, তারপর হচ্ছে গিয়ে সোনালী ব্যাংকে দেন, মানে আমি আমার মতটা বলি এবার, সোনালী ব্যাংক, তারপরে হাউস বিল্ডিং ফাইন্যান্স, তারপর বিডিবিএল। এটা দেওয়ার পরে আমি দিতাম হচ্ছে গিয়ে অগ্রণী ব্যাংক, তারপরে দিব বিকেবি। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে দেবো পিকেবি, পিকেবি দেওয়ার পরে দেবো বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক দেওয়ার পরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে আনসার, তারপরে কর্মসংস্থান ব্যাংক। চয়েসটা ঠিকভাবে সাজান, আপনারা সঠিকভাবে ফর্মটা ঠান্ডা মাথায় সিভিটা তৈরি করেন, সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনার ডায়েরিতে লিখে রাখেন, ডায়েরির ছবি তুলে আপনার ড্রাইভে তুলে রাখেন। পেমেন্টটা দিবেন রকেট অ্যাপের মাধ্যমে, রকেট ডায়াল করে, রকেট অ্যাপের মাধ্যমে দিলে সুবিধা, 499 দিলে বাংলাদেশ ব্যাংকের ওই সেক্রেটারিয়েটের আসে। তারপরে আপনার জব আইডি যেটা আছে, কত নম্বর জব, এগুলো যেমন ধরেন আপনার 10220, এটা সিনিয়র অফিসার, আর অফিসার হচ্ছে 10221, এটা দেবো। তার পরবর্তীতে গিয়ে আমাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার যেটা পড়বে, হাইফেনের আগে যে পার্টটা আছে সেই পার্টটা দেবো, পার্টটা দিয়ে কত টাকা দেবো, 200 টাকা দেওয়ার পরে আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পড়বে। এই ট্রানজ্যাকশন আইডেন্টিফিকেশন নাম্বার সেটা আমি সেভ করে রাখবো, ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। এই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে পরবর্তী আমি ভেরিফাই করবো ওই আমাদের যে ই রিক্রুটমেন্ট বিবি, বাংলাদেশ ব্যাংকের ই রিক্রুটমেন্ট আছে, ওইখানে গিয়ে ভেরিফাই, পেমেন্টে গিয়ে ভেরিফাই করবো। যখন ভেরিফাই করবো তখন আমার একটা ট্র্যাকিং পেজ আসবে, তখনই বুঝলাম যে আমার আবেদন শেষ হয়েছে। তার আগে আবেদন কিন্তু শেষ হয় নাই। আবেদন করলেন, টাকা দিয়ে ঘুমায় গেলেন, নো, এটা করেন না। আবেদন করবেন, টাকা দেবেন, টাকা দেওয়ার পরে ভেরিফাই করবেন, ভেরিফাই করে যখন পেজ আসবে ওই ট্র্যাকিং পেজটার ছবি তুলে রাখবেন স্ক্রিনশট দিয়ে, এটা ড্রাইভে রেখে দেবেন, প্রত্যেকটা কপি ড্রাইভে চলে যাবে, প্রত্যেকটা কপি আপনি ইমেল দিয়ে নিজের মেইলে সেন্ড করে রাখেন, তাহলে নিজের মেইলে ডাটাগুলো থাকবে। আপনার একটা বন্ধুকে সেন্ড করে রাখেন, তথ্যগুলো ছড়া রাখেন যাতে তথ্যগুলো না হারায়। একটা ডায়েরি মেনটেন করেন, ডায়েরিতে আপনার এই তথ্যগুলো লিখে রাখেন। ঠিক আছে, আশা করি আজকের এখান থেকে আপনাদের কিছু চয়েস লিস্ট নিয়ে কথা হলো আর কিছু সাবধানতা নিয়ে কথা হলো।